তথ্য উপাত্তের অপঘাত হয়েছে। আগে যদি এখানে দৃষ্টিশক্তির অসুবিধা থাকতো, এখন সর্বাঙ্গে এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে। এই অপঘাত বা আঘাতপ্রাপ্ত তথ্য উপাত্তের এই পরিস্থিতির দুটো বিষয় আছে। একটি বিষয় হলো এর তাৎপর্য কী, আর দ্বিতীয় হলো এটা কেন হলো। আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে নৈরাজ্য এবং ইয়ের কথা থেকে এখন অপঘাতে আসলাম, এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে আপনাদের ঢোকার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংসদ, সংবিধান এবং তার প্রবিধি দিয়ে তার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব আমাদের নিয়মনীতির ভিতরে আছে। এবং সেইখানে যদি আপনি তথ্য উপাত্তের যে বিষয়টি ছিল তাতে যদি আপনারা অভিগম্যতা না থাকে, আপনারা যদি ঘরেই ঢুকতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের আপনাদের বার্তা দেওয়া হচ্ছে? বার্তা কি দেওয়া হচ্ছে এই যে আসলে ওই তথ্য উপাত্ত এমন যেই তথ্য উপাত্ত যদি জনসমক্ষে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে, এবং সেই নাশকতাকারীরা হলো বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন তারা। কিন্তু এইটার ফলে বাংলাদেশ ব্যাংকের সুনাম যেটা ছিল তার হানি ঘটবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রশ্নটার আরও অন্য জায়গায়, সেটা হলো এই তথ্য উপাত্তের প্রতি যেই নিয়ন্ত্রণ, এটা আমরা আরেক জায়গাতে দেখতে পাচ্ছি। আপনারা দেখেন না যে আপনার যদি ইউটিউবকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায়, ইউটিউবকে স্লো করে দেয় না, দেয় তো? সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা তো আমাদের কারিগরিভাবে আছে। ঠিক একই রকমভাবে তথ্য উপাত্তের সঞ্চালনকেও আমরা ধীর করে দিতে পারি। অর্থাৎ যেটা আপনার 2 মাস আগে, 1 মাস আগে পাওয়ার কথা, তাকে আমি 1 বছর পরে আপনার হাতে দিব। তাহলে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আপনি প্রত্যক্ষ পর্যালোচনা করার থেকে আপনার সুযোগ হবে না। এটার অর্থ এই যে আপনি শুধু এটা পাচ্ছেন না, আর যদি এরকম হয় যে আপনি আমদানি করছেন, আমদানির তথ্য পণ্য অনুযায়ী আপনি এখন পাচ্ছেন না, আপনারা জানি না কবে আপনারা আমদানি তথ্য শেষ পেয়েছেন তো পণ্য অনুযায়ী, আর এটা যে গুটি কয়েক ব্যবসায়ী গোষ্ঠী আমদানি করছে তারা যদি পায়, সিন্ডিকেট কাকে বলে বুঝেছেন? আপনি তথ্য উপাত্তকে নিয়ন্ত্রণ করছেন, জনমানুষের কাছে বাজারে যেতে দিচ্ছেন না, কিন্তু যে এটা আমদানি করে সে যদি পায় তাহলে তো তার বাজার সুবিধা বেড়ে গেল। তাহলে আপনি বলেন, একদিকে আপনি ভোক্তা অধিকার ফোরামের লোককে বাজারে নামিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের হেনস্থা করবেন, তাদের আপনি বিভিন্ন ধরনের জরিমানা করবেন, আর সবচেয়ে বড় গুটি কয়েক মানুষ যারা বিভিন্ন পণ্যকে আমরা বলি অলিগোপলিস্টিক, মানে কতিপয় ঠিক একচেটিয়া না কিন্তু নিয়ন্ত্রিতভাবে কোটি কয়েক যখন এই ধরনের আমদানিকে করে, মূল পণ্যকে প্রতিষ্ঠানে এগুলি করে, তাহলে তারা তো এই তথ্য উপাত্ত পাচ্ছে। তাহলে কি বাজার সুবিধা তারা পাচ্ছে কি? 2024 সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে এই ঋণের টাকা শোধ করার জন্য, এবং সেটা শুধু সরকারের ঋণ না, এটা ব্যক্তি খাতের ঋণ আছে, বিদেশ থেকে যেটা নিয়েছে 20% সেটা হলো বিদেশের ঋণ, আর এটার সাথে দেশের ঋণ দেখতে হলে সরকারের শুধু বিদেশি ঋণ না, তার 2 গুণ ঋণ নেয় সে ব্যাংক খাতের থেকে, বন্ড ছেড়ে এবং অনেক সময় টাকা ছাপিয়ে সে এটাকে সেইগুলির ক্ষেত্রে থেকে আপনার এখানে বুঝতে হবে যে ঋণের ধাক্কাটা, এবং এটা 2026 সালে আরও বেশি প্রকট হবে। আমি সেদিনও বলেছি, আপনাদের আবার বলছি, বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা, অনেকে বলেন যে আমরা কোনো দিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না, এটা কয় মাস হয়ে গেছে? আপনি শুধুমাত্র তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। আরে ওই কি বলে এয়ারলাইন্স ব্যবসায়ীরা টাকা তার নিতে পারছে না। তো
আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। অথচ এই তথ্য উপাত্তগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসতো, আপনাকে ওইখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে। ডাল মে কুচ কালা হ্যায়। আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশ, যেটা আপনি বলতে চান স্মার্ট বাংলাদেশের যাবে, তার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। তথ্য উপাত্তের এই ধরনের সঞ্চালনের উপরে নিয়ন্ত্রণ আর স্মার্ট বাংলাদেশের আকাঙ্ক্ষা দুটি সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। যদি জিডিপির পরিমাণ বড় হয়, তাহলে এর অনুষঙ্গ হিসেবে আপনার তাহলে দায় দেনা তাহলে জিডিপির অংশ হিসেবে কমে যায়। আপনাদের চেয়ে দুঃখ কষ্টে যদি কেউ থাকে, সেটা হলো জনপ্রতিনিধিরা। কারণ ওই জনপ্রতিনিধিদের যদি প্রতিনিধিত্ব নিষ্কলুষ হতো, ওনাদের যদি এইটা করার ক্ষেত্রে ওনাদের ম্যান্ডেটের ব্যাপারে কোনো প্রশ্ন না থাকতো, তাহলে ওনারা এটা করতে পারতেন। এখন যেহেতু ওনাদের নিজের মনের ভিতরে দুর্বলতা আছে, ওনারাও আমলাদের সামনে বড় গলায় কথা বলতে পারেন না, এবং তার ফলে এই পুরো জিনিসটা ক্ষতি কার হচ্ছে? ক্ষতি হচ্ছে বাংলাদেশের মানুষের, এবং যারা এই বাংলাদেশকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চায় তাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতি হচ্ছে তাদের যারা এই মুহূর্তে প্রান্তিক মানুষ, যারা হয়তো এই উন্নয়নের সুফল সমানভাবে পায় না। আমার মতো অজ্ঞ মানুষ, তথ্য উপাত্তের ঘাটতির মানুষ যদি বলতে পারে 2024 এবং 2026 এই হতে যাচ্ছে, ওনারা বলতে পারলো না কেন? ওনারা কেন ঠিক মতো এই খবরটা বললো না? ওর জন্য কি যে আমরা এই হিসাবটা করেছিল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যেই কথা শুনতে চায় সেটা বানিয়ে ওনার বলেছিল, তার দায়িত্ব কে, জবাবদিহিতার কে করবে? আমি মনে করি যে কেউ যদি বলে আমাকে যে আপনি তো আসলে সমালোচনা করেন, আরে সমালোচক তো আপনার সবচেয়ে ভালো বন্ধু। যে আপনার সমালোচনা করবে না, সে তো চায় যে আপনি ভুল করে মারা যান, আর সমালোচক তো চায় আপনি শুধরে পথে আসেন। সেহেতু সমালোচক আপনার বন্ধু। সমালোচককে আপনি তখনই প্রতিপক্ষ বানিয়ে ফেলবেন যখন আপনি গণতান্ত্রিক জবাবদিহিতার ক্ষেত্রে নিজের দায়বদ্ধতাকে। আমি মনে করি যে এইবারের সবচেয়ে বড় শক্তির জায়গা বর্তমান সরকারের, আপনারা বলেন রেমিটেন্স, আপনারা বলেন রপ্তানি, এইটা না, ফসল ভালো হয়েছে। আর এবার ফসল ভালো হয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা এটা গুরুত্বপূর্ণ। আপনার এইবারের আউশ, বোরো, আমন সব মিলিয়ে একটা খাদ্য নিরাপত্তার জায়গাটা করেন, এবং সেটার জন্য কতগুলো পদক্ষেপ আছে। সেটা হলো খাদ্যের গুদাম ভর্তি করেন, স্টক আপনি বাড়ান। বাজারকে প্রভাবিত করার জন্য আপনার স্টক হলো সবচেয়ে বড় চলক বা প্রভাবক। আপনি একই সাথে যেই সমস্ত কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়ে বলেছেন, তার তালিকা প্রকাশ করেন। এটা একটা বড় বিষয়, কারণ কে পেয়েছে কে পায়নি এটা জানা দরকার। এই যে স্বচ্ছতার তথ্য উপাত্তের বিষয়, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ওই কার্ডের তথ্য পুরোটা ওয়েবসাইটে দেন।